আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাস চলছে, আর সেই ধারাবাহিকতায় আমরা দশম অধ্যায় একটা পাটাগোল্লা পদ্ধতির ক্লাস করছি। ইতিপূর্বে তোমাদের সাথে যে আলোচনাগুলো হয়েছে, নিশ্চয়ই তোমরা বাসায় সেগুলো নিজেরা প্র্যাকটিস করেছো এবং তোমরা একতরফা অঙ্ক এখন মোটামুটি করতে পারো বলে আমার বিশ্বাস। আজকে তোমাদের সাথে একতরফা দাখিলা পদ্ধতির অর্থাৎ দশম অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন 14 এই প্রশ্নটি নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তোমরা সবাই তোমাদের বই সামনে নিয়ে নাও। দেখো বইয়ের 980 পৃষ্ঠায়, বইয়ের পেজ নাম্বার 980, সেই 980 পৃষ্ঠায় সৃজনশীল প্রশ্ন 14 দেওয়া আছে। তো সেই 14 নম্বর প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করে আজকে আমি সমাধান করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। 2 মিনিটে তোমরা উদ্দীপকটাকে ভালো করে পড়ে নাও। দেখো এখানে বলা আছে যে মিস্টার কামরুল একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার হিসাব বই দ্রুত পাতাগুলো পদ্ধতিতে সংরক্ষণ করেন না, অর্থাৎ একতরফা সংরক্ষণ করেন। তো এখানে 2017 সালের জানুয়ারির 1 তারিখ এবং 17 সালের 31 ডিসেম্বরের কিছু তথ্য দেওয়া আছে। তোমাদের সাথে ইতিপূর্বে ক্লাসে উত্তোলন নিয়ে অনেকগুলো বিষয় আলোচনা করেছি, যে উত্তোলন বিভিন্ন রকমের হতে পারে, অর্থাৎ উত্তোলনের তারিখ ভিন্ন ভিন্ন হতে পারে। তো এখানে তারই ধারাবাহিকতায় এখানে প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করলে তার সুদ নির্ণয় কীরকম হবে সেই বিষয়টি এখানে আছে। তারপরে আংশিক ঋণ পরিশোধের বিষয়টি এই অঙ্কের মধ্যে রয়েছে, এবং স্থায়ী সম্পদ বছরের একটি অংশে বিক্রি করে দেওয়া হয়েছে। সেই 3টি প্রবলেম এখানে নতুন আসছে। তোমরা এগুলো ভালো করে খেয়াল করবে, এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম। এরকম ধাপে ধাপে আমরা যে প্রবলেমগুলো একটা অঙ্কের মধ্যে আসবে সবগুলো আলোচনা করব। তোমরা বাসায় আবার নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। দেখো এই অঙ্কে উদ্দীপকের ক নম্বরে যে প্রশ্ন দেওয়া আছে, সেখানে বলা আছে যে অতিরিক্ত মূলধনের পরিমাণ নির্ণয় করো। অতিরিক্ত মূলধনের পরিমাণ নির্ণয় করো। দেখো 14 নম্বর প্রশ্ন কো, আমরা 14 নম্বর প্রশ্নের উত্তর দেব। ক নম্বরের প্রশ্ন বলা আছে অতিরিক্ত মূলধনের পরিমাণ নির্ণয়। আমরা নির্ণয় করব। অতিরিক্ত মূলধনের নির্ণয়। অতিরিক্ত মূলধনের বিষয়ে তোমাদের একটা বিষয় স্পষ্ট মনে রাখতে হবে, সেটি হচ্ছে যখন ব্যবসা আরম্ভ করা হলো, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখে, সেই 1 তারিখের পরবর্তী যে কোনো সময় মালিক যদি তার ব্যক্তিগত তহবিল থেকে, মালিক তার নিজে থেকে যদি কারবারকে অর্থ বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যাই প্রদান করুক না কেন, তার সমষ্টি হবে অতিরিক্ত মূলধন। অর্থাৎ মালিক কারবারকে দিলে সেটা হবে মূলধন, সেটা বছরের শুরুতে দিলে হয় প্রারম্ভিক মূলধন, এবং শুরুর পরবর্তীতে দিলে সেটাকে আমরা বলি অতিরিক্ত মূলধন। অ্যাকচুয়ালি এটাই মূলধন, দুটি মূলধন, টোটালি কারবারের মূলধন, বাট শুধু এটা বোঝানোর জন্য একটাকে প্রারম্ভিক মূলধন বলা হয়, একটাকে অতিরিক্ত মূলধন বলা হয়, বাট দুটি মূলধন কারবারের মালিকানা সত্ত্বেও। তো
এই উদ্দীপকে দেখো এখানে বলা আছে যে মালিক এপ্রিলের 1 তারিখে মূলধনের অপ্রতুলতার জন্য তিনি তার ব্যক্তিগত প্রাইস বন্ড 10,000 টাকা বিক্রি করে কারবারে সরবরাহ করেছে। এছাড়া জুলাই 1 তারিখে অতিরিক্ত মূলধন হিসেবে আরো 5,000 টাকা দিয়েছে। দুইটা জিনিস দিয়েছে, যে কারবারের যে মূলধন রয়েছে, বছরের শুরুতে যে মূলধন দেওয়া হয়েছে, সেই মূলধনের অপ্রতুলতার কারণে অর্থাৎ মূলধনের ঘাটতির কারণে যে ব্যবসা সে করছে এতে এই মূলধনে হচ্ছে না, এই ঘাটতির কারণে সে কারবারকে নিজের ব্যক্তিগত প্রাইস বন্ড সে বিক্রি করে দিয়ে কারবারকে 10,000 টাকা দিয়েছে। এবং এটা দিয়েছে কবে? এপ্রিলের 1 তারিখ, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস পরে এপ্রিলের 1 তারিখে সে কারবারকে তার ব্যক্তিগত প্রাইস বন্ড 10,000 টাকা বিক্রি করে কারবারকে দিয়েছে। এবং জুলাই মাসের 1 তারিখে কারবারকে সে আরো 5,000 টাকা অতিরিক্ত মূলধন দিয়েছে। তাহলে দেখো এখানে সে দুইটা তার ব্যক্তিগত টাকা দিয়েছে। একবার দিয়েছে তার ব্যক্তিগত প্রাইস বন্ড বিক্রি করে 10,000 টাকা এপ্রিলের 1 তারিখে, আবার দিয়েছে জুলাই মাসে 5,000 টাকা। তা দুইবার দিয়েছে সে অতিরিক্ত মূলধন হিসেবে 10,000 এবং 5,000 টাকা, এই মোট 15,000 টাকা তাহলে আমরা অতিরিক্ত মূলধন হিসেবে বের করবো যে নগদ প্রথম দিয়েছে প্রাইস বন্ড বিক্রি করে টাকা দিয়েছে, যে দিয়েছিল 1 এপ্রিল তারিখে। সে আবার কারবারের প্রয়োজনে 1 জুলাই তারিখে আবার দিয়েছে 5,000 টাকা। আমি তোমাদের বুঝার স্বার্থে তারিখটা লিখেছি এখানে, এটা তারিখ লেখা জরুরি নয়, তারিখ লিখতে হবে এরকম নয়, তোমাদের বুঝার স্বার্থে আমি তারিখ লিখেছি। মোট তার ব্যক্তিগত টাকা সে কারবারকে দিয়েছে দুইবার দিয়েছে, এপ্রিলে এবং জুলাই মাসে। সে মোট টাকা দিয়েছে 15,000 টাকা। আর ব্যক্তিগত টাকা দিলেই সেটা হয় অতিরিক্ত মূলধন। তো দেখো এখানে যে অতিরিক্ত মূলধনের যে পরিমাণ আমরা নির্ণয় করেছি সেটা সে দুইবার টাকা দিয়েছে কারবারকে। একবার দিয়েছে এপ্রিল মাসের 1 তারিখে নগদ টাকা 10,000 টাকা, আবার দিল জুলাই মাসে 5,000 টাকা। তার মোট টাকা হয়ে গেল কত? 15,000 টাকা। এই হচ্ছে তার অতিরিক্ত মূলধন। তোমরা একটু ভালো করে দেখে নাও, বুঝতে পারছো কিনা। আমি মুছে দিচ্ছি, চলে যাবো আমরা খ নাম্বার উত্তরে। বলা হয়েছে যে 2017 সালে লাভ লোকসান বিবরণী তৈরি করো, প্রারম্ভিক মূলধন 1 লাখ এবং সমাপনী মূলধন 1,57,000 টাকা ধরে। অর্থাৎ তোমাদেরকে আমি মূলধন নির্ণয়ের সফিকে দেখিয়েছি, লাভ লোকসান বিবরণীর সফিকে দেখিয়েছি। যদিও লাভ লোকসান বের করতে হলে আমাদের মূলধন দরকার, যদি অঙ্কে মূলধন দেওয়া না থাকে তাহলে দুটো মূলধন বের করা লাগে, একটা প্রারম্ভিক মূলধন, একটা সমাপনী মূলধন। যেহেতু এখানে লাভ লোকসান বিবরণী করার জন্য দুটি মূলধনই উদ্দীপকে দেওয়া আছে, খ নম্বরের প্রশ্নে দেওয়া আছে যে প্রারম্ভিক মূলধন 1 লাখ টাকা এবং সমাপনী মূলধন 1,57,000 টাকা ধরে আমরা লাভ লোকসান বিবরণী করব। তাহলে তোমাদের লাভ লোকসান বিবরণীর ছকটি নিশ্চয়ই মনে আছে, আমি সেই ছকের আলোকে তোমরা একটা ছকে কেনাও লাভ লোকসান বিবরণীর জন্য। মিস্টার কামরুলের কামরুল লাভ লোকসান বিবরণী 2017
সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকা বিবরণ টাকা। তো আমাদের সেই শখের ধারাবাহিকতায় লাভ লোকসান বিবরণী করলে প্রথমত কি লিখতে হয় তোমাদের নিশ্চয়ই মনে আছে। দেখবে দিকে আমরা লিখব কি প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন খ নাম্বার প্রশ্নে প্রারম্ভিক মূলধন আমাদের উল্লেখ করে দেওয়া আছে 1 লাখ টাকা ধরে করতে হবে 1 লক্ষ টাকা। আর সমাপনী মূলধন সেটা দেওয়া আছে 1,57,000 টাকা। এই দুটি প্রশ্নে দেওয়া আছে। আর বাকি কাজ আমরা আমাদের উদ্দীপক পড়ে তোমরা একটা অঙ্ক করার জন্য সম্পদ আর দায় নীতি যে সমন্বয়গুলো বা অন্যান্য তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো ভালো করে পড়ে তারপরে তোমরা কাজ করবে। এখানে দেখো অঙ্কে স্পষ্ট বলা আছে যে মিস্টার কামরুল প্রতি মাসের মাঝামাঝি শব্দটি ব্যবহার করা হয়েছে। তো প্রতি মাসের মাঝামাঝি তিনি যদি 1,000 টাকা করে উত্তোলন করেন, প্রতি মাসে মাঝামাঝি 1,000 টাকা, আমরা অঙ্ক করি কদিনে 1 বছরে, তাহলে নিশ্চয়ই প্রতি মাসের মাঝামাঝি 1,000 হলে আমাদের 1 বছরে যদি আমরা অঙ্ক করে থাকি তাহলে 12 মাসে আমরা সে উত্তোলন করেছে 12,000 টাকা। এছাড়াও সে মোট 2,000 টাকার পণ্য উত্তোলন করেছে। এটা সে উত্তোলন করেছে নগদ, আর সে পণ্য উত্তোলন করেছে 2,000 টাকা। এছাড়া ছেলের স্কুলের বেতন বাবদ প্রতি মাসের শেষ তারিখে, তার ছেলে যে স্কুলে পড়ে ছেলের স্কুলের বেতন দেওয়ার জন্য প্রতি মাসের শেষ তারিখে এটি উত্তোলন করেছে সে মাসের মাঝামাঝি। আর প্রতি মাসের শেষ তারিখে 800 টাকা করে যদি সে উত্তোলন করে তাহলে তার উত্তোলন হয়ে গেল 9,600 টাকা। 9,600 টাকা প্রতি মাসের মাঝামাঝি সে 800 টাকা করে উত্তোলন করে। আয়কর বাবদ ডিসেম্বর মাসের শেষে 3,000 টাকা কারবার হতে প্রদান করে এবং আয়কর দেওয়ার জন্য সে নিয়েছে আরো 3,000 টাকা। আয়করটা ছিল তার ব্যক্তিগত। এখানে দেখো এই 12,000, এই 9,000 আর এই 3,000, এই তিনটেই সে কারবার থেকে নিয়েছে নগদ টাকা। প্রথম নগদ নিয়েছে সে প্রতি মাসে 1,000 করে 12,000 টাকা। ছেলের স্কুলের বেতন দেওয়ার জন্য কারবার থেকে নিয়েছে মাসে 800 করে, 12 মাসে 9,600 টাকা। একটা নিয়েছে মাসের মাঝামাঝি, এটা নিয়েছে সে মাসের শেষে, আর এই টাকাটা নিয়েছে সে ডিসেম্বর মাসের শেষে। তাহলে মোট সে টাকা নিল 3,000, 9,000, 12,600 আর 12,000, 24,600 টাকা সে নগদ নিয়েছে।
এটা উত্তোলন। তো উত্তোলন আমরা লাভ লসাগু বিবরণী কোন দিকে লিখি? ক্রেডিট দিকে। তোমার লিখো উত্তোলন বাবদ সে নগদ নিয়েছে 24,600 টাকা, আর সে পণ্য নিয়েছে 2,000 টাকা। তাহলে সে মোট উত্তোলন করলো 26,600 টাকা। তোমরা উত্তোলনের পরিমাণটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আবার দেখেছি তোমাদেরকে, যেখানে সে নগদ নিয়েছে 1,000 টাকা করে, 12 মাসে 12,000 টাকা। ছেলের স্কুলের বেতন নিয়েছে মাসে 800 করে, 12 মাসে 9,600 টাকা। আর ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য, ব্যক্তিগত ট্যাক্স দেওয়ার জন্য সে কারবার থেকে নিয়েছে আরো 3,000 টাকা। এই টাকা নিয়েছে প্রতি মাসের মাঝামাঝি, এইটা নিয়েছে প্রতি মাসের শেষে। আমি শেষে আর মাঝামাঝি বারবার বলছি কেন? যে তোমরা উত্তোলনের শোধ ধরার জন্য আমি তোমাদের বলেছি মাঝামাঝি হলে শোধের ধরন একরকম হবে, শেষে হলে একরকম হবে। আর পণ্য উত্তোলনে বলেছি কোনো শোধ ধরতে হবে না যদি উদ্যোগে বলা না থাকে। তো এই ছিল তার নগদ উত্তোলনের পরিমাণ। তাহলে আমরা উত্তোলন পেলাম। এখানে তার অতিরিক্ত মূলধন আমরা ক নম্বরে বের করেছি? অতিরিক্ত মূলধন আমাদের সবে প্রারম্ভিক মূলধনের দিকে লিখতে হয়। আমাদের অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন যদি আমরা কত বের করেছি, ক নম্বরে বের করেছো, তাই তুমি লিখে দিতে পারো একবারে 15,000 টাকা। অতিরিক্ত মূলধনের মধ্যে কিন্তু এখানে দুটি বিষয় ছিল, যে একটি ছিল এপ্রিলের 1 তারিখে এনেছে কিছু টাকা, জুলাই মাসে এনেছে কিছু টাকা। দেখো তো আমরা এখানে কটা মূলধন পেলাম? আমরা একটা প্রারম্ভিক মূলধন, একটা সমাপনী মূলধন, একটা অতিরিক্ত মূলধন। এই ছিল আমাদের তথ্য। এবার অন্যান্য তথ্যের মধ্যে আরো কিছু, 1 জুলাই 2017 তারিখে কিছু আসবাবপত্র বিক্রি করা হয়েছে। তোমরা একতরফা এই কথার খেয়াল রাখবে, যদি কোনো স্থায়ী সম্পদ বিক্রি করা হয় তাহলে ওই সম্পদের যে ক্রয় মূল্য বা যে মূল্য দেওয়া থাকবে, যত টাকার সম্পদ, আমি কথাটা একটু ক্লিয়ার করে বলছি, খেয়াল করে শোনো। যত টাকার সম্পদ বিক্রি করবে, যত টাকায় নয়, যত টাকায় বিক্রি করেছে আমি সেটা বলিনি, যত টাকার সম্পদ বিক্রয় করবে। এখানে বলা আছে 5,000 টাকার আসবাবপত্র সে 4,000 টাকায় বিক্রি করেছে। কত টাকায় বিক্রি করেছে আমরা সেটা বিবেচনায় আনবো না, কত টাকার সম্পদ বিক্রি করেছে আমরা সেই জিনিসটি বিবেচনায় আনবো। যত টাকার সম্পদ সে বিক্রি করবে তত টাকা আমরা স্থায়ী সম্পদ থেকে বাদ দিয়ে দেব, এবং বাদ দিয়েই আমরা সমাপনী মূল্য নির্ণয় করব, এবং বৈশ্বিক বিবরণীতে আমরা যত টাকার সম্পদ বিক্রি করেছে এটা আমরা বাদ দিয়ে দেবো। এটা কত টাকায় বিক্রি করেছে, লাভ লোকসান কত হয়েছে, এটা আমরা এখানে বিবেচনা আনবো না। এই জন্য যে একতরফা থাকেলা পদ্ধতিতে যে সম্পদ বিক্রি হয়ে যায়, যদি সমাপনী মূল্য নির্ণয় করার সময় আমরা এটা বাদ দিয়ে নির্ণয় করেছি, পুরো 5,000 টাকাই আমরা বাদ দিয়ে ফেলেছি, অতএব কারণেই এটা লোকসান যে হয়েছে, লোকসান সহ আমরা বাদ দিয়ে ফেলেছি। তো লোকসান সহজেই তো আমরা বাদ দিয়ে ফেলেছি, বাদ দিয়ে সমাপনী মূল্য নির্ণয় করেছি। আমরা আবার যদি এটার বিক্রিজনিত লাভ ক্ষতি আবার আমরা পুনরায় হিসাব করতে যাই, তাহলে হিসাবটি ডাবল লেখা হয়ে যায়। সেজন্য আমি তোমাদেরকে অনলাইন, যখন আবার আমরা সরাসরি ক্লাসে যাব তখন এই বিষয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এখন যেহেতু অনলাইন ক্লাস, আমি তোমাদের শুধু এটি জানিয়ে রাখছি, তোমরা জেনে রাখো, তোমরা মনে রেখো, আমাকে এই বিষয়ে প্রশ্ন করো, আমি তোমাদেরকে বিস্তারিত এটা পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে বলবো। যে একতরফা তাকিলা পদ্ধতিতে স্থায়ী সম্পদ বিক্রয় করা হলে যত টাকার সম্পদ বিক্রি করা হয়েছে তত টাকা আমরা স্থায়ী সম্পদ থেকে বাদ দিয়ে দেব সমাপনী মূল্য নির্ণয় করার সময় এবং লাভ এই বৈশ্বিক বিবরণী করার সময়। বাট কত টাকায় বিক্রি করেছি এটা আমরা এখানে বিবেচনায় আনবো না। আর যদি কোনো স্থায়ী সম্পদ বিক্রি করে দেওয়া হয়, সেই বিকৃত সম্পদের আমরা অবচয় নির্ণয় করবো না। এটিও আমরা নো টাকার টিকা লিখে দেবো যে বিকৃত সম্পদের অবচয় নির্ণয় করা হলো না। আশা করি তোমরা কথা এবার বুঝতে পেরেছো যে স্থায়ী সম্পদ বিক্রি করা হলে যত টাকার সম্পদ বিক্রি করা হবে
তত টাকা আমরা সমাপনী মূল্য নির্ণয় করার সময় স্থায়ী সম্পদ থেকে বাদ দিয়ে দিব এবং বৈশ্বিক বিবরণী করার সময় স্থায়ী সম্পদ থেকে আমরা বাদ দিয়ে দেখাবো। বিষয়টি ক্লিয়ার? এবং বিকৃত সম্পদে আমরা অবচয় নির্ণয় করব না, কারণ আমরা যখন 5,000 টাকা বাদ দিয়ে দিই আমরা পুরো সম্পত্তি এখানে বাদ দিয়ে ফেলেছি অবচয় এবং তার ক্ষতি সহ, সুতরাং এটা অবচয় আমরা এখানে বিবেচনায় আনবো না। দেখো 2 নম্বর প্রবলেম বলা হয়েছে এপ্রিলের 1 তারিখে 2,000 টাকা ঋণ পরিশোধ করা হয়েছে। এপ্রিলের 1 তারিখ, আমার অঙ্ক শুরু হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখে। তোমরা খেয়াল করে দেখো, ঋণ ছিল 10,000 টাকা, জানুয়ারির 1 তারিখে ঋণ আছে 10,000 টাকা। এপ্রিলের 1 তারিখে যদি আমরা ঋণ পরিশোধ করে দিই, সুদ আমি কিভাবে নির্ণয় করবো তোমাদের আমি বলছি। এখানে বলা আছে যে ঋণের সুদ এখনো পরিশোধ করা হয়নি। তো যেহেতু জানুয়ারির 1 তারিখে ঋণ ছিল 10,000 টাকা, আর এপ্রিল মাসে আইসা এপ্রিলের 1 তারিখে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, কয় মাস হলো? 3 মাস। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস আমার পুরো 10,000 টাকা ঋণ আমি কারবারে ব্যবহার করেছি। 3 মাস পরে গিয়ে 2,000 টাকা ঋণ আমি পরিশোধ করে দিয়েছি। তাহলে ফাইনালি বছরের শেষ পর্যন্ত কারবারের মধ্যে ঋণ রয়ে গেল কয় টাকা? 8,000 টাকা। তাহলে নিশ্চয়ই তোমরা সবাই আমার সাথে একমত হবা যে 8,000 টাকা ঋণ কারবার at the beginning to end, অর্থাৎ কারবার বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবহার করেছে। তাহলে যার কাছ থেকে কারবার ঋণটা গ্রহণ করেছে তাকে নিশ্চয়ই 8,000 টাকার উপর কারবার পুরো 1 বছরের সুদ দেবে। আর যে 2,000 টাকা 3 মাস পরে ঋণটা শোধ করে ফেলেছে, ওই 3,000 টাকার উপর নিশ্চয়ই সে 1 বছরের সুদ দিবে না। কদিনের সুদ দেবে? সে ওই 2,000 টাকা ব্যবহার করলো কয়দিন? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, সে 3 মাসের সুদ দেবে। তাহলে এখানে যেহেতু অঙ্কে বলা আছে ঋণের সুদ এখনো পরিশোধ করা হয়নি, সুতরাং এখানে সে 8,000 টাকার সুদ দেবে পুরো 1 বছরের, আর 2,000 টাকার সুদ দেবে সে 3 মাসের। তাহলে সুদ আমরা বের করবো কিভাবে? দেখো ঋণের সুদ যদি আমরা বের করি, আমি তোমাদের এখানে লিখে দেখাচ্ছি। ঋণের সুদ 8,000 টাকা যে ঋণ রয়েছে, এখানে ঋণের সুদের পার্সেন্টেজ বলা আছে 5%। 8,000 টাকার সুদ লিখবো আমরা 5%। এটার সুদ হবে পুরো 1 বছরে। আর যে কোনো পার্সেন্ট বের হতে আমি বলেছি বার্ষিক, বছরে বের হয়। 8,000 টাকার সুদ হচ্ছে তাহলে কত টাকা? আমি এখানে লিখছি 1,000 টাকার 5% হচ্ছে 400 টাকা। আর 2,000 টাকার 5% সুদ বের করে আমাদের এখানে সুদ দিতে হবে 3 মাসের। 5% বের করলে হয় বার্ষিক, বছরে। তাহলে বছরে 5% হয় 2,000 টাকা 100 টাকা। 100 টাকাকে আমরা 12 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করব। তাহলে দেখো আমরা পাবো, তোমরা বের করে দেখো 25 টাকা। তাহলে 8,000 টাকা সুদ পেলাম আমরা 400 টাকা, আর 2,000 টাকা 3 মাসে সুদ পেলাম আমরা 25 টাকা। তাহলে এই ঋণের উপর সারা বছরে আমাকে সুদ দিতে হবে 425 টাকা। তাহলে আমরা লিখব ঋণের সুদ এটি বকেয়া রয়েছে 425 টাকা। তোমরা নিশ্চয়ই সুদটা বের করা বুঝতে পেরেছো। তোমরা আবার দেখো, আমার মোট ঋণ হলো 10,000 টাকা, কত মাসে 8,000 টাকা। 8,000 টাকার উপর 5% করলে পরে হয় 400 টাকা। এটা কেন 1 বছর 5% করবো? কারণ এই 8,000 টাকা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত এই ঋণটুকু আবার কি করেছে? ব্যবহার করেছে। এই জন্য এই ঋণের উপর সুদ দেবে সে 1 বছরের। আর এই 2,000 টাকা 3 মাস পরে সে পরিশোধ করে ফেলেছে, বাট সুদ পরিশোধ করেনি আমাকে বলা আছে। এই জন্য এই 2,000 টাকা সুদ দেবো আমি 3 মাসের। তো 2,000 টাকা 5% বের করলে হয় 100 টাকা, এটা হয় 1 বছরে। আমার অঙ্ক যেহেতু এই 5% যদি 1 বছরে বের হয়, তাই আপনাকে 12 দিয়ে ভাগ দেবো, আমার সুদ দেবো 3 মাসের, 3 দিয়ে গুণ দেবো।
পেলাম 25 টাকা, তাহলে আমার মোট সুদ হয়ে গেল 425 টাকা। নিশ্চয়ই তোমরা সুদটুকু বুঝতে পেরেছো। তাহলে ঋণের সুদ পেয়ে গেলাম আমরা 425 টাকা। যেহেতু সুদ এখনো দেওয়া হয়নি তাই জন্য বকেয়া সুদ। এবার বলা হয়েছে স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধরতে হবে। এখানে স্থায়ী সম্পদ রয়েছে দুটি, একটি আছে দালান কোঠা, অবচয় লিখি, অবচয় লিখি দালান কোঠা আছে 60,000 টাকা, 10% হবে 6,000 টাকা। আসবাবপত্র, আসবাবপত্র ছিল এখানে 30,000 টাকা। যেহেতু 5,000 টাকার আসবাবপত্র বিক্রি করে দেওয়া হয়েছে, না ওই 5,000 টাকা বাদ দিয়ে বাকি 25,000 টাকা 10% অবচয় দেবো, তাহলে হবে 2500 টাকা। যোগ করলে হয়ে যাবে 8,500 টাকা, 8,500 টাকা। এরপরে আমাদের বলা হয়েছে মূলধন ও উত্তোলনের উপর সুদ ধরতে হবে। তোমরা খেয়াল করো, আমি তোমাদের এর আগে বলেছি আমাদের এখানে তিনটি মূলধন আছে, প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, অতিরিক্ত মূলধন, তিনটি মূলধন রয়েছে। একটা বলা হচ্ছে মূলধন ও উত্তোলনের উপর সুদ ধরতে হবে, কোন মূলধন বলে দেয়নি। যদি এরকম বিষয়টি হয় যে মূলধনের সুদ ধরতে বলে কোন মূলধনের সুদ দেবে সেটি বলে না দেয়, বলে দিলে এরকম বলে দেবে যে প্রারম্ভিক মূলধনের সুদ ধরো বা অতিরিক্ত মূলধনের সুদ ধরো, খেয়াল রাখতে হবে সমাপনী মূলধনের কখনোই সুদ ধরতে বলবে না বা ধরা যাবে না। কেন? কারণ মূলধন দিয়েছে কারবারকে মালিক, মালিক সুদ পাবে ওই মূলধনের উপর যেই মূলধনটা কারবার ব্যবহার করেছে। তাহলে এখানে প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন ব্যবহার করেই কিন্তু সমাপনী মূলধন বছর শেষে রূপান্তর হয়েছে সমাপনী মূলধনে। সমাপনী মূলধন আর কারবারে ব্যবহার হয়নি, ব্যবহার হয়েছে কোনটা? প্রারম্ভিক এবং অতিরিক্ত মূলধন। তাহলে আমরা সুদ দরের সময় খেয়াল রাখবো যে তিনটি মূলধনের মধ্যে দুটি মূলধনের সুদ হবে, প্রারম্ভিক এবং অতিরিক্ত মূলধনের। এখানে অতিরিক্ত মূলধনের মধ্যে আবার একটু দেখো ঝামেলা রয়েছে। অতিরিক্ত মূলধন আবার দুইবার এনেছে, একবার এনেছে এপ্রিল মাসে, আবার এনেছে জুলাই মাসে। দেখো অঙ্কের উদ্দীপকে বলা আছে যে 1 এপ্রিল, একবার এনেছে 1 এপ্রিল তারিখে, আবার এনেছে 1 জুলাই তারিখে। অর্থাৎ একটা এনেছে 3 মাস পরে, একটা এনেছে 6 মাস পরে। আর প্রারম্ভিক মূলধন কখন থেকে আছে? বছরের শুরু থেকে রয়েছে। তো যেহেতু একটা বছরের শুরু থেকে রয়েছে, তাহলে আমরা মূলধনের সুদ কিভাবে নির্ণয় করবো? দেখো আমি এখানে দেখাচ্ছি মূলধনের সুদ। মূলধন আমার তিনটা হয়ে গেল, একটা বছরের শুরু থেকে আছে প্রারম্ভিক মূলধন যেটা কারবার ব্যবহার হয়েছে, এই 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকার সুদ হবে কয় পার্সেন্ট করতে বলা হয়েছে? মূলধনের সুদ 10%, তাহলে হয়ে যায় 10,000 টাকা। অতিরিক্ত মূলধন প্রাইস বন্ড বিক্রি করে টাকা দিচ্ছে 10,000 টাকা, 10%। কবে এনেছে? এপ্রিলে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস বাদে এপ্রিলের 1 তারিখে। তাহলে এটা কারবারে ব্যবহার হয়েছে 9 মাস, এটি কারবারে ব্যবহার হয়েছে 9 মাস। তোমরা বিষয়টি ভালো করে খেয়াল করো। সে 9 মাসে সুদ হয় 10,000 টাকা, 9 মাসে সুদ বের করো, 10% হলে 1,000 টাকা। সেটাকে তোমরা যদি ভাগ করো তাহলে পেবা 750 টাকা। আবার সে বছরের মাঝামাঝি জুলাই মাসের 1 তারিখে তখন আছে 5,000 টাকা। এটা 10% করলে জুলাই থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তখন এনেছে সে, তাহলে এখানে হবে 6 মাসের সুদ, 12/6, এটা হয় 250 টাকা।
তাহলে আমার মোট সুদ হয়ে গেল, মূলধনের সুদ হয়ে গেল 11,000 টাকা। তোমরা বিষয়টি একটু ভালো করে দেখো। বিষয়টি আবার বলছি, আমার প্রারম্ভিক মূলধন যেহেতু বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ফেরবার ব্যবহার হয়েছে, এই জন্য প্রারম্ভিক মূলধনের সুদ হবে পুরো 1 বছরের 10%। অতিরিক্ত মূলধন দুইবার এনেছে, একবার এনেছে 10,000 টাকা এপ্রিল মাসে, তাহলে সুদ হবে 9 মাসের, 9 মাসের সুদ হয় 10% করে 12 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ 750 টাকা। আর একটা এনেছে 6 মাস আগে, এটা 10% করে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ 250 টাকা, মোট হয়ে গেল 11,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব মূলধনের সুদ কারবারের যেহেতু ব্যয়, লিখব মূলধনের সুদ বকেয়া। বলা হয়েছে যে উত্তোলনের সুদ নির্ণয় করতে বলা হয়েছে। উত্তোলনের সুদ আমি তোমাদের উত্তোলনের সূত্র নির্ণয় করে দেখাচ্ছি। উত্তোলনের সুদ, উত্তোলনের ক্ষেত্রেও দেখো নগদ উত্তোলন 3টি আছে। একটি সে প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করেছে, আরেকটি সে সেলের স্কোয়ার বেতন মাসের শেষে উত্তোলন করেছে, আরেকটি সে ডিসেম্বর মাসের শেষে উত্তোলন করেছে। যে টাকাটা ডিসেম্বর মাসের শেষ দিন উত্তোলন করেছে, সেই নগদ টাকার উপর কোনো সুদ ধরতে হবে না, কারণ উত্তোলন একদম বছরের শেষ দিন, যেটা মালিক উত্তোলন করে কারবার এই হিসাবকালের মধ্যে সে ব্যবহার করতে পারেনি, সুতরাং এই টাকার উপর সে সুদ দিবে না। তাহলে উত্তোলন যদি সে মাসের শুরুতে করেছে 1,000 টাকা করে, তাহলে 12 মাসে সে উত্তোলন করেছে 12,000 টাকা। সুদ দেব 10%। তোমাদের দৃষ্টি মনে আছে আমি বলেছি মাসের মাঝামাঝি হলে সুদ হবে 6 মাসের, মাসের মাঝামাঝি হলে সুদ হবে 6 মাসের। তাহলে এটাকে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, তাহলে আমরা এখানে পেয়ে যাবো 10% করলে 600 টাকা। আবার আরেকটি উত্তোলন সে করেছে, প্রত্যেক মাসের শেষ তারিখে, প্রত্যেক মাসের শেষ তারিখে, আমি এগুলো বিস্তারিত জন্য বলছি, তোমাদের সাথে উত্তোলন সুদ নিয়ে একটি ক্লাস আলোচনা করেছি। মাসের শেষ তারিখে হইলে 10% করে এটাকে বলেছি 12 দিয়ে ভাগ 5.5 দিয়ে গুণ, অর্থাৎ মাসের প্রথম তারিখে হইলে মোট উত্তোলনের সুদের পার্সেন্ট দ্বারা সুদ বের করে 12 দিয়ে ভাগ 6.5 দিয়ে গুণ, মাসের মাঝামাঝি হলে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, মাসের শেষে হলে 12 দিয়ে ভাগ 5.5 দিয়ে গুণ। তবে মোট উত্তোলনের সুদ দিতে করতে হবে। আর এক মাসের যদি সুদ বের করি, এক মাসের উত্তোলনের সুদ বের করলে তখন আর 12 দিয়ে ভাগ করতে হবে না, তখন 10% করে সরাসরি 6.5 দিয়ে গুণ, মাসের মাঝামাঝি হলে 6 দিয়ে গুণ, মাসের শেষ হলে 5.5 দিয়ে গুণ। তোমরা এটা বের করে দেখো, 960 টাকা 12 দিয়ে ভাগ 5.5 দিয়ে গুণ করো, তোমরা পেয়ে যাবা 440 টাকা। যোগ করে আমরা পাইলাম 1,040 টাকা। এটা হচ্ছে উত্তোলনের সুদ। আমরা উত্তোলনের সুদ কারবারের জন্য একটি আয়, উত্তোলনের সুদ 1,040 টাকা। এই ছিল আমাদের উদ্দীপকের তথ্য। তোমরা একটু ভালো করে দেখো, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কোনো বিষয়ে এটা খেয়াল করে দেখো। এবার এই তথ্য থেকে আমরা যেহেতু নেট লাভ বের করবো, তার উদ্দীপকে আমাদের আর কোনো তথ্য নেই, আমরা শব্দ তথ্য আমরা লিখেছি, লেখা হয়ে গেলে এবার আমরা যোগ বিয়োগ করবো। আগে সমাপনী মূলধনের দিক যেহেতু বড়, তোমরা দেখে নাও কোন দিকে বড় হয়, যেদিকে বড় হয় আমরা সেদিকে যোগ করবো। যদি আমাদের এদিকে বড় হয় এদিকে ছোট হয়, সমাপনী মূলধনের দিক, সমাপনী মূলধন বড় হলে দিক মুনাফা হবে, আর প্রারম্ভিক মূলধন বড় হয়ে গেলে সমাপনী মূলধন ছোট হয়ে গেলে দিক ক্ষতি হয়ে যাবে। আমরা যোগ করো, যোগ করলে হয় 1,01,00,000
1,84,640 টাকা, 1,84,640 টাকা। আমরা যোগফল এখানে লিখে দিই 1,84,640 টাকা। আমরা এই যোগফলটা সরাসরি আমরা এখানে লিখে দিলাম। আমরা সমকোণী মূলধনী যোগ করব, যোগ করে সেই যোগফলটা সরাসরি আমরা এখানে লিখে দেব। লিখে দিয়ে এবার আমরা উপরের টাকাগুলো, প্রারম্ভিক টাকাগুলো সবগুলো আমরা বিয়োগ করব। বিয়োগ করলে পরে যে পার্থক্যটা পাবে, তোমরা খেয়াল করে দেখো পার্থক্যটা কত বের হয়। এই টাকা থেকে সবগুলো বিয়োগ করো, বিয়োগ করে আমরা পেয়ে যাব 49,715 টাকা। এটার নাম হচ্ছে নেট মুনাফা, যেটাকে আমরা স্থানান্তর করবো কোথায়? মূলধন হিসাবে। আমরা এটা স্থানান্তর করবো মূলধন হিসাবে, প্রধান আগে লিখে এখানে লিখবো আমরা মূলধন হিসাবে স্থানান্তর হবে। তো নেট মুনাফা পেয়ে গেলাম আমরা 49,750 টাকা। আমাদের বই তোমরা দেখবো পাইবা লেখা আছে 49,465 টাকা। উত্তরে আমরা উত্তর মিলাবো না, উত্তর মিলানো আমাদের কাজ নয়, কেমন? উত্তর মিলানো যাবে, সেক্ষেত্রে আমরা যদি এখানে বিক্রয় সম্পদ অবশ্যই ধরতাম তাহলে আমাদের বইয়ের সাথে মিলে যেত, যদিও সেটা ধরা যুক্তিসঙ্গত নয়, ঠিক নয়, আমরা সেটা ধরলাম না। তো একটা নেট মুনাফা পেয়ে গেলাম 49,715 টাকা। তোমরা বিষয়টি মিলিয়ে নাও, সবাই দেখো। কথা নেট মুনাফা যদি সবার হয়ে থাকে, এটা গ নম্বরে যে প্রশ্ন ছিল বৈশ্বিক বিবরণী করার জন্য বা বিষয় বিবরণী, যেটাকে আমরা বলি বৈশ্বিক বিবৃতি, সেটি তোমাদের আমি নেক্সট ক্লাসে আরেকটি ক্লাসে তোমাদের করে দেবো। আজকে এই পর্যন্ত থাকলো আজকের ক্লাসের জন্য লাভ ও বিবরণী পর্যন্ত। তো তোমরা আমাদের যে নেক্সট ক্লাসটা আমি করবো, সেখানে তোমাদের এই 14 নম্বর অঙ্কটির বৈশ্বিক বিবরণী বা গ নম্বরের প্রশ্নের উত্তরটি আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা সেটি ভালো করে দেখে নিও। লাভ ও বিবরণী পর্যন্ত আজকে করা হলো, তোমরা খুব ভালো করে খেয়াল করো এবং নিজেরা অবশ্যই বাসায় এটি প্র্যাকটিস করবে। একতরফা দাগের পদ্ধতির অঙ্ক আমি আবার বলি, অঙ্কটি পারলে খুবই সহজ, না পারলে তোমার কাছে অনেক কঠিন লাগবে, তুমি পারবে না। এই জন্য যত প্র্যাকটিস করবে আর সহজেই অর্থে এখানকার তথ্যগুলো, এই যে তথ্যগুলো ব্যবহার করেছে, এখানে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, ঋণের সুদ, অবচয় মূলধনের সুদ, আর থাকতে পারে অনাদায়ী পাওনা। এছাড়া খুব বেশি তথ্য একতরফার মধ্যে নেই, ঘুরে ফিরে এই তথ্যগুলি বারবার আসবে। আর এখানে অতিরিক্ত মূলধনের সুদ নির্ণয় করেছি, 3টা মূলধন ছিল এখানে, প্রারম্ভিক, অতিরিক্ত 2বার, উত্তরও ছিল মাসের মাঝামাঝি, মাসের শেষে। এই ঠিক জটিল, সাধারণত পরীক্ষা আসে না, একই অঙ্কে এত তথ্য আসে না। সুতরাং তোমরা চেষ্টা করলে পারবে। তোমরা একটু ভালো করে খেয়াল করো এবং বাসায় প্র্যাকটিস করো। এক বা একাধিক অঙ্ক প্রতিদিন বাসায় একটা করে করো, তাহলে দেখবা অবশ্যই তোমরা পারবা। তো তোমরা পারবা সেই বিশ্বাস রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।